শুনতে পাচ্ছ আমাকে সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? জি স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার সবাই হ্যাঁ সবাই ঢুকে পড়ো। আমি শেয়ার স্ক্রিনটা স্যার, করি। হ্যাঁ বলো, শুনতে স্যার পাচ্ছি। আমার নাম অর্পিতা রানী দাস, ৩২০৯। আচ্ছা আমার সাবজেক্ট চেঞ্জ করার পর মানে সেকশন সি তে আমার এখন মানে রোল দেখায় আর কি, আচ্ছা মানে আচ্ছা গ্রুপে, ফেসবুক গ্রুপে। স্যার আচ্ছা আমি মানে বৃহস্পতিবার থেকে ক্লাস করতেছি, গ্রুপেও অ্যাড পাঠানোর পরও মানে স্যার এখন অ্যাকসেপ্ট করা আচ্ছা হয়নি। আচ্ছা তো তুমি করে আমাকে একটু কনফার্ম করো, কারণ কি ওই কি নামে আছে, অনেকেই দেখা যাচ্ছে যে মূল নামে সাধারণত ইয়েটা নাই, কি বলে তোমাদের তোমাদের যে ইয়েটা পাঠাইছো সেটা দেখা যাচ্ছে মূল নাম অন্য, কিন্তু দেখা যাচ্ছে ফেসবুক নাম ভিন্ন। আমি এই জন্য বুঝতে পারছি না, ঠিক আছে? কারণ আমরা অর্পিতা চাচ্ছি যে রানী দাস স্যার। এই নামে আছে না, হ্যাঁ, অর্পিতা রানী দাস। অর্পিতা রানী দাস নামে আছে। ওকে, ৩২০৯। ৩২০৯ না? আচ্ছা আচ্ছা, ওকে আমি এটা দেখবো, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা সবাই বিয়ে করো, চ্যাট বক্সে সবার নাম এবং রোল নাম্বারটা লিখে ফেলো। হ্যাঁ, চ্যাট স্যার, বক্সে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমি যে এতদিন যে ক্লাস করেছি, টিচাররা বলেছে যে আপনি মানে অ্যাকসেপ্ট করার পরে ওনারা মানে সবাই আমাকে প্রেজেন্ট দিবে। আচ্ছা ওই ফেসবুকে। আমাকে যে ৩-৪ আচ্ছা তুমি ৩-৪ দিন করো, যে ক্লাস করেছি। ক্লাসের পরে আমাকে ফোন দিও। হ্যাঁ, আমি কথা বলে নেবো, আর তোমার কি নামে আছে এটা অ্যাকসেপ্ট করবে। এখন ক্লাসের এটা আলাপ করতে সময় নষ্ট স্যার হবে, ঠিক আছে? আপনার ফোন নাম্বারটা একটু তো যদি ওয়েবসাইট থেকে তো পাওয়ার কথা। আচ্ছা স্যার আমি এনিহাউ, খুঁজেছি। আচ্ছা ঠিক আছে। তুমি তুমি অনেকেই জানে, ওরা তো কিভাবে পেলো, আমি তো দিই নাই নাম্বার, কিন্তু তারপরেও তো পেয়ে গেছে। আচ্ছা এনিহাউ, তারপরে তুমি নাম্বারটা আমি বলে দিচ্ছি, তুমি খুব দ্রুত লিখে নাও। 01711 01711 হ্যাঁ 901708। 90 ওকে 901708। ওকে 901। হ্যাঁ, তোমরা সবাই চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোল নাম্বার, শুধু নাম এবং রোল নাম্বার এটা পাশে লিখে রেখো, ঠিক আছে? আচ্ছা আমি আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? আর সময় নষ্ট করা যাবে না। তোমরা চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোল নাম্বারটা সবাই লিখে ফেলো। তো আমরা শেয়ার স্ক্রিনের মাধ্যমে আমাদের আজকের ক্লাসের যে স্লাইডগুলো আছে সেগুলো আমি শেয়ার করতে চাচ্ছি। ওকে, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। স্লাইড দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা ফর্মালি শুরু করি, ঠিক আছে? ওকে, তো ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঢাকা সিটি কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। ডিয়ার স্টুডেন্টস, তো আজকে মূলত আমি উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের আমরা প্রথম পত্র নিয়ে আলোচনা করছি। তো আজকে মূলত আমাদের 3 নম্বর ক্লাস ফর্মালি, ঠিক আছে? তো আমরা তোমরা সবাই নিজেদেরকে মিউট করো, সবাই মিউট করো। মিউট আমাকেই করে দিতে হবে হচ্ছে।
হ্যাঁ, তো আমরা যেটা করছিলাম, দেখো আমাদের আজকে 3 নম্বর ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, প্রথম পত্র, আহ, দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ নিয়ে মূলত আমরা আলোচনা করব। ওকে, তো উৎপাদনের উপকরণ হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম। তো ইতিমধ্যে আমরা অলরেডি প্রথম চ্যাপ্টার থেকে বেশ কিছু জিনিস কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি। তো আজকের ক্লাসে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্রমের গুরুত্ব, শ্রমের প্রকারভেদ, শ্রম বিভাগ বলতে কি বোঝায়, শ্রম বিভাগ এর প্রকারভেদ, শ্রম বিভাগের সুবিধাসমূহ, শ্রম বিভাগের অসুবিধাসমূহ, শ্রমের গতিশীলতা। তো এই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব আজকে। ক্লিয়ার? তোমরা কি শুনতে পাচ্ছ তো না? রেস্টুরেন্ট, তোমরা কি শুনতে পাচ্ছ তো না? জি স্যার, শোনা ওকে, যাচ্ছে। আচ্ছা, আবার Yes, sir. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মিউট করে ফেলো, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তো আমরা মূলত এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে চলে আসো, যে টপিকটা আসছে সেটা হচ্ছে শ্রমের গুরুত্ব। শ্রমের গুরুত্ব বলতে শ্রম বলতে কি বুঝি বা শ্রমের বৈশিষ্ট্য, এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, যে কারণে আমরা ওদিকে আর যাব না। আমরা মূলত আজকে শ্রমের গুরুত্ব নিয়ে মূলত আলোচনা শুরু করব। তো ডিয়ার স্টুডেন্ট, শ্রম কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা মূলত আমরা এই টপিকের মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, তো দেখো শ্রম কেন গুরুত্বপূর্ণ হচ্ছে, তার কারণ হচ্ছে নাম্বার 1, শ্রম হচ্ছে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার। দেখো শ্রমের মাধ্যমে কিন্তু আমাদের যে ন্যাচারাল রিসোর্সেস আছে, প্রাকৃতিক সম্পদগুলো আছে, সেগুলো কিন্তু আমরা খুব সহজেই সেটা ইউটিলাইজ করতে পারি, ব্যবহার করতে পারি। ওকে, দেন এরপরে যেটা আসছে দেখো জীবিকা নির্বাহ। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখো যে আমাদের যে জীবন জীবিকা বা যেটা আমরা নির্বাহ করি, সেটা আসলে আমরা কাজের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, সেটা মানসিক হতে পারে, সেটা ফিজিক্যাল হতে পারে, শারীরিক পরিশ্রম হতে পারে। এই শ্রমের মাধ্যমেই কিন্তু আমরা কি করি, অর্থ উপার্জন করি, যেটার মাধ্যমে কিন্তু আমরা জীবিকা নির্বাহ করি। দেন এরপরে যেটা আসছে দেখো জাতীয় আয় বৃদ্ধি। জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু শ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে? শ্রমিকরা বা মানুষরা কিন্তু তাদের শ্রমের মাধ্যমে, দ্যাট মিনস শারীরিক শ্রম, মানসিক শ্রমের মাধ্যমে তারা কিন্তু কি করে, অর্থ উপার্জন করে। যে অর্থটা কিন্তু দেশের যে জিডিপি বা জিএনপি, তাতে কি করে, তারা কন্ট্রিবিউট করে। এই যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটাই বেসিক্যালি আমাদের জাতীয় আয় বৃদ্ধিতে কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেন এরপরে আসছে কৃষি ও শিল্পের উন্নয়ন। দেখো, স্যার, সরি, হ্যাঁ বলো। জিডিপিটা কি? আচ্ছা, জিডিপি তোমাদের যদি সামনে আলাদা চ্যাপ্টার আছে, সামনের চ্যাপ্টারগুলোতে আমরা পারবো, এটা নিয়ে ডিটেলস আলোচনা করা যাবে না, তারপরে আমরা সংক্ষেপে একটু বলি। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ আমাদের দেশের যে অভ্যন্তরে, হ্যাঁ, দেশের অভ্যন্তরে যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলোকে আমরা কাজে লাগিয়ে যা উৎপাদন করি, অথবা দেশীয় মানে দেশের অভ্যন্তরে অনেক সময় দেখা যাচ্ছে যে বাইরের মানুষও কিন্তু, বাইরের অনেক প্রতিষ্ঠান, বাইরের অনেক ব্যক্তিরাও আমাদের দেশে কিন্তু তারা কি করে, হয়তো ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে বা অন্য কোনো কারখানা স্থাপন করে, তারা কি করে, তারাও কিন্তু আমাদের এই দেশের অভ্যন্তরে উৎপাদনে কিন্তু কন্ট্রিবিউট করে। তো এই উভয়ের যে কন্ট্রিবিউশন, অর্থাৎ দেশের ভিতরে যা উৎপাদন হচ্ছে, এই টোটাল উৎপাদনটাই মূলত জিডিপির অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলা হয় এটাকে। আর জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে একদম জাতীয় পর্যায়ে। সেখানে কিন্তু আমাদের এই যে যারা শ্রমজীবী ভাইরা আছে, যারা বিদেশে থেকে রেমিটেন্স পাঠায়, অর্থাৎ আমাদের দেশে আসে, সেটাও কিন্তু আমাদের জিএনপির অন্তর্ভুক্ত হয়। বাট সেদিকে আমরা নেক্সট চ্যাপ্টারে তোমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত জানতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তো এরপরে দেখো মূলধন সৃষ্টি। মূলধন সৃষ্টি অর্থাৎ শ্রমের মাধ্যমে কিন্তু শ্রমিকরা কি করে, অর্থ উপার্জন করে। আর এই অর্থটাই তারা কিন্তু সব কিন্তু ব্যয় করে ফেলায় না, তারা তাদের উপার্জিত অর্থ কিছুটা তারা কি করে, সঞ্চয় করে। এই সঞ্চয় থেকেই কিন্তু আস্তে আস্তে সেটা একটা ক্যাপিটাল হিসেবে গণ্য করে, সেটাই আবার পরবর্তীতে দেখা যাচ্ছে অন্য কোথাও সে ইনভেস্ট করে, বিনিয়োগ করে, কোনো ব্যবসায় হতে পারে বা অন্য কোনো খাতে, উৎপাদন খাতে হতে পারে। এভাবে কিন্তু সে তার উৎপাদন কার্যক্রম চালাতে পারে। এভাবে তারা মূলধন সৃষ্টি করে তাদের সঞ্চিত অর্থ হতে। দেন এরপরে যেটা আমরা বলছিলাম ভোগ বৃদ্ধি। হ্যাঁ, ভোগ বৃদ্ধি কি, কনজিউমার মানে যারা হচ্ছে শ্রমজীবী মানুষেরা, শুধু শ্রমজীবী না, আমরা শারীরিক এবং মানসিকভাবে শ্রমের মাধ্যমে যে আমরা অর্থ উপার্জন করি, সেটা কিন্তু আমাদের ভোগ বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখে। অর্থাৎ আমরা যে তোমার এই যে ভোগ করি, দেখো প্রতিদিন আমরা আমরা হয়তো নতুন একটা শার্ট পরছি, আমরা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি বা বিভিন্ন ধরনের ড্রেস পরিধান করছি। তো এই যে জিনিসগুলো, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ভোগ আমাদের বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই বৃদ্ধিটা তখনই হবে যখন আমরা অর্থ উপার্জন করতে পারবো। তো অর্থ আমরা কিভাবে উপার্জন করতে পারবো? যদি আমরা শ্রম
আমরা যদি ইউটিলাইজ না করি, অর্থাৎ আমরা যে আমাদের যে শ্রম, মানসিক এবং শারীরিক যে শ্রম, সেটা যদি আমরা ইউজ না করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্থ উপার্জন করা সম্ভব হবে না। আর অর্থ উপার্জন না করতে পারলে আমাদের ভোগ কিন্তু বৃদ্ধি পাবে না। তারপরে একটার সাথে একটা বিষয় কিন্তু রিলেটেড। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা বলতে পারি তাহলে কি, যে শ্রমের গুরুত্ব অপরিসীম, অর্থাৎ ভোগ বৃদ্ধির ক্ষেত্রে শ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখো, অর্থনৈতিক উন্নয়ন, দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা একটু আগেই বললাম যে জিডিপি এবং জিএনপিতে কিন্তু শ্রমিকদের যে আয়, সেটা কিন্তু কি করে, কন্ট্রিবিউট করে, অবদান রাখে। তো সেটা কিন্তু আলটিমেটলি দেশের অর্থনৈতিক উন্নয়নে কিন্তু কি করে, ভূমিকা রাখে। আচ্ছা, এরপরে দেখো কৃষি এবং শিল্পের উন্নয়ন। কৃষি এবং শিল্পের উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখি যে কৃষি ক্ষেত্রে বলো, শিল্পের ক্ষেত্রে বলো, দেখো এখানে কিন্তু প্রত্যেকেই কিন্তু শ্রম নিয়োগ করে থাকে। কৃষির ক্ষেত্রে আমরা দেখি যে কৃষকরা যদি সেখানে তোমার পরিশ্রম না করে, কৃষকরা যদি সেখানে তাদের শ্রম ব্যয় না করে, তাহলে কি কৃষি ফসল উৎপাদন করতে পারবে? পারবে না। ঠিক একইভাবে দেখো শিল্প প্রতিষ্ঠানগুলোতে, শিল্পে যদি শ্রমিকরা কাজ না করে, তাহলে সেক্ষেত্রে শিল্পীয় যে পণ্যগুলো উৎপাদন করা হয়, যেমন সে ফর এক্সাম্পল আমরা গার্মেন্টস ফ্যাক্টরির কথা বলবি। গার্মেন্টস কিন্তু একটা ইন্ডাস্ট্রি, একটা শিল্প। তো সেই শিল্পতে যদি শ্রমিকরা কাজ না করে, তাহলে কিভাবে সেখানে গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো উৎপাদন হবে? তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি কৃষি এবং শিল্পের উন্নয়নের ক্ষেত্রে শ্রমের গুরুত্ব অপরিসীম। দেন এরপরে দেখো উৎপাদন এবং ভোগ বৃদ্ধি। আমরা একটু আগে ভোগ বৃদ্ধির বিষয়টা অলরেডি বলে ফেলছি, তারপরেও এখানে চলে আসছে পয়েন্টটা। উৎপাদন এবং ভোগ বৃদ্ধির ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমার, আমরা যদি উৎপাদন বৃদ্ধি করতে চাই, শিল্প কারখানাতে, ফ্যাক্টরিতে যদি আমরা উৎপাদন বৃদ্ধি করতে চাই, তাহলে সেই উৎপাদনটা কিভাবে বৃদ্ধি পাবে? সেই উৎপাদনটা আসলে কিভাবে বাড়বে? যদি সেখানে শ্রমিকরা যদি তাদের সেই শ্রমটাকে যদি সেখানে নিয়োগ না করে, তাদের সেই শ্রমটাকে যদি তারা ব্যয় না করে, তাহলে কিভাবে তাদের উৎপাদন বৃদ্ধি পাবে? এটা কিন্তু কোনোভাবে পসিবল না। সে কারণে আমাদের খেয়াল রাখতে হবে, যদি আমরা উৎপাদনটাকে অব্যাহত রাখতে চাই, উৎপাদনকে যদি আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সেখানে কি করতে হবে? শ্রম বিনিয়োগ করতে হবে। ওকে, দেন এরপরে আসছে কর্মসংস্থানের শ্রম। ডিয়ার স্টুডেন্ট, দেখো যে বিভিন্ন ধরনের যে শিল্প কারখানা গড়ে উঠছে, প্রতিনিয়ত নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠছে। তো সেখানে কিন্তু শ্রমিকরা বা এমপ্লয়িরা তারা কি করছে? তারা কিন্তু তাদের সেখানে শ্রম বিনিয়োগের মাধ্যমে কিন্তু তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান, যখনই নতুন কোনো প্রতিষ্ঠান ডেভেলপ হয়, গড়ে ওঠে, তখন কিন্তু সেখানে কিন্তু কিছু লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তো সেখানে এই যে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়া মানে কি, যারা সেখানে নিয়োগপ্রাপ্ত হচ্ছে, তারা সেখানে কি করে? তারা কর্মে নিয়োজিত হয়, অর্থাৎ তারা কাজ করে, এবং তাদের কাজের বিনিময়ে কিন্তু তারা তাদের, একদিকে যেমন তারা তাদের জীবিকা নির্বাহ করে, অন্যদিকে তারা দেশের যে জিএনপি বা জিডিপি, সেখানেও তারা কন্ট্রিবিউট করে। তো লাস্ট ওয়ান যেটা আসছে, জীবনযাত্রার মান উন্নয়ন। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, জীবনযাত্রার মান উন্নয়ন কিন্তু শ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ শ্রমিকরা তাদের শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে, যে অর্থের মাধ্যমে তারা তাদের দৈনন্দিন যে জীবনযাত্রা, সেটা কিন্তু তারা কি করে, নির্বাহ করে থাকে। এবং যে যত বেশি টাকা উপার্জন করে, তার জীবনযাত্রার মানটা কিন্তু তত উন্নত হয়। অর্থাৎ তারা অর্থ উপার্জনের মাধ্যমে কিন্তু নতুন নতুন পণ্য প্রতিনিয়ত তারা ভোগ করে থাকে বা ভোগ করতে থাকে। তো এইভাবে দেখবা মানুষের ইনকাম, যার আগে ছিল 10,000 টাকা, এখন সে যদি 20,000 টাকা ইনকাম করে, দেখবা তার লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ সে এখন বেশি টাকা উৎপাদন করছে, বেশি টাকা কিন্তু উপার্জন করছে। আর এই বেশি টাকা দিয়ে কিন্তু সে কি করবে? এটা কিন্তু আলটিমেটলি বাকি যে অতিরিক্ত 10,000 টাকা ইনকাম করছে এখন, সেটা কিন্তু পুরোটাই সে সঞ্চয় করবে না, সেটা অবশ্যই তার ভোগের পিছনে ব্যয় করবে। হয়তো এর থেকে কিছু সে সেভিংস করার চেষ্টা করবে। তাহলে আলটিমেটলি এই যে বাড়তি ইনকামের মাধ্যমে কি করছে? তার জীবনযাত্রার মান কিন্তু উন্নত হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এই আলোচনা থেকে এটা মোটামুটি আমাদের কাছে স্পষ্ট যে শ্রমের যে গুরুত্ব, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, বা আমাদের কাছে এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে আসলে পরিগণিত হয়। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট টপিকে চলে যাই। শ্রমের প্রকারভেদ। দেখো, শ্রমকে আমরা বেসিক্যালি 5 ভাগে ভাগ করতে পারি। সেটা কি কি, সেটা আমরা একটু বিস্তারিত জানবো এখন। নাম্বার 1 হচ্ছে, দেখো, ফিজিক্যাল লেবার, দ্যাট মিনস শারীরিক শ্রম। তো শারীরিক শ্রম বলতে আমরা আসলে কি বুঝি? তো ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, শারীরিক শ্রম হচ্ছে আমরা সরাসরি, দেখো, কাজে যে বিশেষ করে কৃষকরা বা ইন্ডাস্ট্রিতে যখন লেবাররা, তারা যে কাজ করছে, তাদের এই কাজটা, তাদের এই শ্রমটা কিন্তু বেসিক্যালি শারীরিক শ্রম। তুমি দেখো, একজন কৃষক কিন্তু কৃষি ক্ষেতে সে কি করে, হাল চাষ করার মাধ্যমে সেখানে কিন্তু
তোমার এই যে তোমার বীজ বপনের মাধ্যমে, সেখানে সার দেওয়ার মাধ্যমে, তার মানে তার যে প্রত্যেকটা কাজ, এগুলো কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু শারীরিক পরিশ্রম। এটা খেয়াল রাখতে হবে যে তার মানে একজন ফ্যাক্টরিতে যারা লেবাররা যারা কাজ করছে, তাদের সেই শ্রমটাও কিন্তু শারীরিক শ্রম, অর্থাৎ তারা সরাসরি একদম পার্টিসিপেটের মাধ্যমে কিন্তু তারা তাদের শ্রমটাকে নিয়োগ করছে। তো তাদের এই শ্রমটাকে বেসিক্যালি আমরা বলছি শারীরিক শ্রম। দেন এরপরে আসছে মানসিক শ্রম, মেন্টাল লেবার। মেন্টাল লেবার বলতে আমরা কি বুঝি? ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, মেন্টাল লেবার হচ্ছে মানসিক শ্রম। তার মানে আমরা যে মানসিকভাবে চিন্তা ভাবনার মাধ্যমে যে শ্রমটা আমরা ব্যয় করে থাকি। দেখো তোমরা এই যে লেখাপড়া করো, স্টাডি করো, হ্যাঁ, বাসায় বসে চুপ করে পড়ার টেবিলে বসে কিন্তু তোমরা কি করছো? বই পড়ছো, তাই না? তো এই যে বই পড়ার ক্ষেত্রে কিন্তু তোমার শারীরিক শ্রমটা কিন্তু খুব বেশি ব্যয় করতে হচ্ছে না, সেখানে কিন্তু তোমার মেধাটাকে, ব্রেনটাকে কিন্তু ইউটিলাইজ করতে হচ্ছে বেশি। এই যে শ্রমটা, এই শ্রমটাই হচ্ছে বেসিক্যালি মানসিক শ্রম বা মেন্টাল লেবার। ওকে, দেন এরপরে আসছে তোমার মিক্সড লেবার। মিক্সড লেবার কি? মিশ্র শ্রম। অর্থাৎ মিশ্র শ্রম বলতে আমরা কি বুঝি? মিশ্র শ্রম বলতে আমরা বুঝি তোমার মানে উভয় ধরনের শ্রম, অর্থাৎ শারীরিক শ্রম এবং মানসিক শ্রম, উভয় ধরনের শ্রম আসলে যেখানে মূলত ইনক্লুডেড, অর্থাৎ একই ব্যক্তি কাজ করছে, সেখানে দেখা যাচ্ছে মানসিক শ্রমও আছে, সেখানে কিন্তু শারীরিক শ্রমও আছে। তো সেই বিষয়টা আসলে কিভাবে আমরা বলতে পারবো? যেমন ধরো আমরা এটা বলতে পারি খেলাধুলোর বিষয়টা। খেলাধুলো, একজন ফুটবলাররা, একজন ক্রিকেটাররা যখন খেলা করে, তখন কিন্তু সে কিন্তু শুধু শারীরিক শ্রম দিয়ে কিন্তু কাজ করে, খেলাধুলো করে তা কিন্তু না, সেখানে কিন্তু তার মানসিক শ্রমটাও কিন্তু ইম্পর্টেন্ট। কেন? কারণ সে যদি তার মেধা যদি সেখানে বিনিয়োগ না করে, তাহলে কিন্তু সে কিন্তু শুধু শারীরিক শ্রম দিয়ে কিন্তু তার খেলাটাকে ভালো করতে পারবে না। হ্যাঁ, ব্যাটিং করার ক্ষেত্রে দেখো, বোলিং করার ক্ষেত্রে কিন্তু তারা দেখবা যে একজন বোলার যখন বোলিং করতে যাচ্ছে, তার আগে কিন্তু একজন অধিনায়ক কিন্তু তার সাথে পরামর্শ করছে। তার মানে পরামর্শ করে কি বলছে যে কিভাবে সে বোলিং করবে, কোন স্টাইলে বোলিং করলে ব্যাটসম্যানকে ঘায়েল করা যাবে, তাই না? তো এই যে পরামর্শটা কেন করছে? কারণ হচ্ছে যে বোলিং করার সময় সে তার বুদ্ধিটাকে, মেধাটাকে সেখানে ইউটিলাইজ করতে হবে। তো এই যে মেধা ইউটিলাইজ করা, এটা কিন্তু মানসিক শ্রম। বাট সে যে বোলিং করছে, এই বোলিং করার যে কাজটা, সেটা কিন্তু শারীরিক শ্রম। তার মানে মিশ্র শ্রম হচ্ছে মিক্সড লেবার, দ্যাট মিনস যেখানে মানসিক এবং শারীরিক শ্রম দুইটাই কিন্তু ইউটিলাইজ করা হচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদনশীল শ্রম। উৎপাদনশীল শ্রম বলতে আমরা কি বুঝি? উৎপাদনশীল শ্রম হচ্ছে, দেখো, যেখানে কিন্তু যে শ্রমগুলো বিনিয়োগের মাধ্যমে মূলত আসলে কি হয়, উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখে। যেমন ধরো আমরা এটা বলতে পারি, তোমার একজন ডাক্তারের যে শ্রম, একজন শিক্ষকের যে শ্রম, এটাকে আমরা প্রোডাক্টিভ বলতে পারি। এই যে দেখো, আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, আমার কিন্তু শ্রম ব্যয় করছি আমি। এই শ্রমটাকে মূলত বলা হয় প্রোডাক্টিভ শ্রম, দ্যাট মিনস উৎপাদনশীল শ্রম। কিভাবে উৎপাদনশীল শ্রম? দেখো, আমার এই শ্রমের মাধ্যমে তোমাদের মেধাকে, তোমাদের একাগ্রতাকে মোটামুটি কি করা হচ্ছে? ঘায়েল করা হচ্ছে। এর মাধ্যমে কিন্তু এক ধরনের কিছু উৎপাদন হচ্ছে। উৎপাদনটা কি? যে তোমাদের ব্রেনটাকে দেখা যাচ্ছে তোমার ব্রেনে গিয়ে সেটা আঘাত করছে। তোমাদের মানে আমি যে কাজটা করছি, এই কাজের মাধ্যমে তোমরা দেখা যাচ্ছে জিনিসটাকে বুঝতে পারছো, তোমাদের মেধার মাধ্যমে সেটাকে ক্যাচ করছো এবং সেটা রিয়েলাইজ করছো। তার মানে কি? এটা এক ধরনের উৎপাদন করছে। এই শ্রমটাকে মূলত বলা হচ্ছে প্রোডাক্টিভ শ্রম। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদনশীল শ্রম। উৎপাদনশীল শ্রম কাকে বলে? উৎপাদনশীল শ্রম হচ্ছে, দেখো, আনপ্রোডাক্টিভ লেবার। আনপ্রোডাক্টিভ লেবার বলতে আমরা বেসিক্যালি কি বুঝি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আনপ্রোডাক্টিভ লেবার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এরকম, একটু খেয়াল করো। আনপ্রোডাক্টিভ লেবার হচ্ছে তো তোমার যেটাকে আমরা বলি, যার মাধ্যমে কিন্তু কোনো উৎপাদনশীল কোনো কার্যক্রম বা অন্য কোনো কিছু আসলে হচ্ছে না। তাহলে আনপ্রোডাক্টিভ শ্রম বলতে আমরা কি বুঝি? যে শ্রম সাধারণত কোনো পণ্যদ্রব্য বা সেবা উৎপাদন করে না, হ্যাঁ, এবং যার দ্বারা কোনো উপযোগও সৃষ্টি হয় না, তাকে মূলত আমরা অনুৎপাদনশীল শ্রম বলে থাকি। যেমন হচ্ছে নিছক আড্ডা দেওয়া। অনেক সময় তোমরা দেখো শুধু আড্ডা দাও, তবে আসলে আড্ডার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। এই বিষয়টা কিন্তু আমরা অনেক সময় কিন্তু এটা করি না, বুঝি না, রিয়েলাইজ করি না। আমরা বন্ধুরা দেখবো অনেক সময় আড্ডা দিই, কিন্তু আড্ডা দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে প্রোডাক্টিভ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়। অনেক
ভালো ভালো টপিক নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করি, আড্ডা দিই, আলোচনা করি, এর মাধ্যমে কিন্তু অনেক ভালো জিনিস কিন্তু বের হয়ে আসে। আবার অনেক সময় দেখা যাচ্ছে একেবারেই ফাজলামি করা, যেটার আসলে কোনো মানুষের লাইফে আসলে কোনো প্রোডাক্টিভ কিছু করে না, সেই ধরনের আড্ডাকে আমরা বলছি অনুৎপাদনশীল শ্রম। কারণ আড্ডা দিতে গিয়েও কিন্তু তোমার মেধা বা শ্রম তুমি সেখানে নিয়োগ করছো। তো তার মানে আলটিমেটলি এটাকে আমরা বলছি অনুৎপাদনশীল শ্রম। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি। নেক্সট টপিকটা হচ্ছে তোমার শ্রম বিভাগ বলতে কি বোঝায়। শ্রম বিভাগ একটু খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট। শ্রমিকদের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেয়াকেই বেসিক্যালি শ্রম বিভাগ বলে। একটু খেয়াল করো, তোমার কি বললাম আমরা, শ্রমিকদের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেয়াকে মূলত শ্রম বিভাগ বলে। হ্যাঁ, সেটা কি একটু খেয়াল করে দেখো। কোন সমগ্র কাজকে সুনির্দিষ্ট কতগুলো স্তরে ভাগ করে দেয়াকেই বেসিক্যালি শ্রম বিভাগ বলে। সুতরাং শ্রম বিভাগ বলতে সমগ্র উৎপাদন প্রক্রিয়াকে কয়েকটি স্তরে ভাগ করে প্রতিটি স্তরের জন্য ভিন্ন যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন শ্রমিক নিয়োগ দেয়াকেই বেসিক্যালি বোঝায়। তো তাহলে আমরা কি বুঝলাম, যে শ্রম বিভাগ হচ্ছে সমগ্র উৎপাদন যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে কয়েকটি স্তরে ভাগ করে প্রতিটি স্তরের জন্য ভিন্ন যোগ্যতা এবং দক্ষতা সম্পন্ন শ্রমিকদেরকে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে। তার মানে টোটাল যে কার্যক্রম, সেই টোটাল কার্যক্রমটাকে বেসিক্যালি কি করা হচ্ছে, আলাদা আলাদা ভাবে সেটাকে ভাগ করে সেখানে যে কাজের জন্য যে ব্যক্তি নিয়োজিত যোগ্য, সেই কাজে তাকে যোগ দেওয়ার যে ব্যবস্থা, সেটাই বেসিক্যালি হচ্ছে শ্রম বিভাগ। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে যে বিষয়টা আসছে একটু খেয়াল করো। অর্থনীতিবিদ স্যামুয়েলসন কি বলছে একটু খেয়াল করো শ্রম সম্পর্কে। এখানে বলা হচ্ছে যে শ্রম বিভাগ হলো উৎপাদন প্রক্রিয়াকে সাজানোর একটি পদ্ধতি, যেখানে প্রতিটি শ্রমিক উৎপাদনের একটি নির্দিষ্ট অংশে বিশেষভাবে দক্ষ হয়ে ওঠে। তার মানে শ্রম বিভাগ হচ্ছে উৎপাদন প্রক্রিয়াকে সাজানোর একটি পদ্ধতি, যেখানে প্রতিটি শ্রমিক তার উৎপাদনের একটি নির্দিষ্ট অংশে বিশেষভাবে দক্ষ হয়ে ওঠে। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। যেমন প্রত্যেকটা অর্গানাইজেশনে দেখবা প্রোডাকশন ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তাই না, মার্কেটিং ডিপার্টমেন্ট, এটা কেন থাকে? কারণ হচ্ছে দেখবা মার্কেটিং ডিপার্টমেন্টে নিশ্চয়ই তোমার অ্যাকাউন্টিং এ যারা এক্সপার্ট তাদেরকে নিয়োগ দেওয়া হবে না। কেন? যারা মার্কেটিং এর কাজে যারা হচ্ছে এক্সপার্ট, হ্যাঁ, তারা কিন্তু কি হবে, তারা কিন্তু সেই কাজেই কিন্তু দক্ষ হয়ে উঠবে। তো তার মানে হচ্ছে আলটিমেটলি এইভাবে শ্রমকে আগে ভাগ করা হচ্ছে, হ্যাঁ, কাজটাকে আগে ভাগ করা হচ্ছে, এবং যেখানে যে ব্যক্তি মূলত এক্সপার্ট, সেখানে তাকে কিন্তু সেই বিভাগেই কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে মূলত শ্রম বিভাগ। নিশ্চয় তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেন এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি। তো ডিয়ার স্টুডেন্ট, শ্রম বিভাগের প্রকারভেদ আমরা এখন আলোচনা করব। যে টপিকটা সেটা হচ্ছে শ্রম বিভাগের প্রকারভেদ। শ্রম বিভাগকে আমরা আসলে কত ভাগে ভাগ করতে পারি? ডিয়ার স্টুডেন্ট, শ্রম বিভাগ হচ্ছে আমরা মূলত একটু খেয়াল করো, শ্রম বিভাগের চারটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। দেখো একটু খেয়াল করে, শ্রম বিভাগকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। কি কি? নাম্বার 1, সাধারণ শ্রম বিভাগ, অর্থাৎ সিম্পল ডিভিশন অফ লেবার। হ্যাঁ, সিম্পল ডিভিশন অফ লেবার বলতে আমরা কি বুঝি? অর্থাৎ সাধারণ শ্রম বিভাগ বলতে বুঝি অর্থাৎ যেখানে যখন উৎপাদনকে বেশ কতগুলো অংশে ভাগ করা যায় এবং অনেক শ্রমিকরা মিলে কাজটি সম্পাদন করে, কিন্তু প্রত্যেক শ্রমিকের অবদান জানা যায় না, তখনই তাকে আমরা সাধারণ শ্রম বিভাগ বলে থাকি। যেমন একটু উদাহরণের সাহায্যে বিষয়টা আমরা আরো ক্লিয়ার হতে পারি। যেমন দেখো, যেমন হচ্ছে যখন অনেকগুলো শ্রমিক মিলে একটি কাঠের গুঁড়ি অন্যত্র সরালো, এক্ষেত্রে শ্রমিকরা দেখো অনেকজন শ্রমিক একসাথে মিলে তারা একটা কাঠের গুঁড়িকে তারা কি করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় সরাচ্ছে। এখানে শ্রমিকরা সবাই কিন্তু কাজ করছে, সবাই কিন্তু কন্ট্রিবিউট করছে, কিন্তু কোশ্চেন হচ্ছে যে সব শ্রমিকরা কি, তাদের কোন শ্রমিক কি ধরনের কন্ট্রিবিউট করছে সেটা কি আইডেন্টিফাই করা পসিবল হচ্ছে না। আর এই ধরনের শ্রমকে আমরা বলছি সাধারণ শ্রম বিভাগ। নিশ্চয় বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। দেন এরপরে আসছে জটিল শ্রম বিভাগ। ডিয়ার স্টুডেন্ট, জটিল শ্রম বিভাগ অর্থাৎ কমপ্লেক্স ডিভিশন অফ লেবার। তো কমপ্লেক্স ডিভিশন অফ লেবার বলতে আমরা আসলে কি বুঝি? হ্যাঁ, একটু খেয়াল করে দেখো।
জটিল শ্রম বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে, একটু খেয়াল করো যে যখন উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন অংশে ভাগ করা হয় এবং প্রতিটি অংশে বা বিভাগে বিশেষায়িত শ্রমিকরা কাজ করে, তখন তাকে জটিল শ্রম বিভাগ বলা হয়ে থাকে। যেমন ধরো, কোন একটা জুতার কারখানায় একদল শ্রমিক উপরের অংশ তৈরি করছে, দ্বিতীয় দল আবার সোল তৈরি করছে, তৃতীয় দল সেটা আবার সেলাই করছে, হ্যাঁ, আর একটা দল আছে, চতুর্থ দল, সে হয়তো সেটা পালিশ করছে, এবং পরবর্তীতে আর একটা দল আছে যারা হয়তো সেটাকে প্যাকেট করছে। তো তাহলে দেখো, একটা জুতা উৎপাদন করতে গিয়ে এখানে কিন্তু 6টা দল কিন্তু এখানে কাজ করছে। এই 6টা দলের যে কার্যক্রম সেটাকে একসাথে আমরা বলছি কমপ্লেক্স ডিভিশন অফ লেবার, অর্থাৎ জটিল শ্রম বিভাগ। তো নিশ্চয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেন এরপরে চলে আসছে পেশাগত শ্রম বিভাগ, অকুপেশনাল ডিভিশন অফ লেবার। পেশাগত শ্রম বিভাগ আমরা কাকে বলি দেখো একটু খেয়াল করে ডিয়ার স্টুডেন্ট। যখন কোনো পণ্য উৎপাদন কোন শ্রমিকের পেশায় পরিণত হয়, তখন তাকে আমরা পেশাগত শ্রম বিভাগ বলে থাকি। তো নিশ্চয়ই এই বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে অলরেডি সংজ্ঞার মধ্যেই। তো যেমন আমরা একজন কৃষকের যে কৃষি কাজ, একজন কৃষক কিন্তু সবসময় সে তার কৃষি কাজ অর্থাৎ কৃষি ফসল উৎপাদনের কাজে কিন্তু তার শ্রমটাকে সে ব্যয় করে থাকে। তার এই প্রফেশনটাকে আমরা বলছি কি কৃষক, তাকে আমরা বলছি তার পেশা কি কৃষক। একজন শিক্ষক দেখো, একজন শিক্ষকের কাজ হচ্ছে কি ছাত্রছাত্রীদেরকে পড়ানো, এবং তার এই পেশাটাকে আমরা বলছি শিক্ষকতা। তার মানে কি সবাই কিন্তু পেশাগতভাবে কিন্তু তারা কিন্তু এক্সপার্ট হচ্ছে। ক্লিয়ার? ওকে। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ভৌগোলিক শ্রম বিভাগ। ভৌগোলিক শ্রম বিভাগ বলতে আমরা কি বুঝি দেখো একটু খেয়াল করে। প্রাকৃতিক কারণে কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় কতিপয় পণ্য উৎপাদনের বিশেষ যে সুবিধা পাওয়া যায়, এর ফলে ওই অঞ্চলের শ্রমিকরা ওই পণ্য উৎপাদনে বিশেষভাবে দক্ষ হয়ে ওঠে। এই ধরনের ভাবে ওই অঞ্চলের শ্রমিকদের যে মধ্যে যে অভিজ্ঞতা বা দক্ষতা আমরা লক্ষ্য করি, সেটাকে আমরা বলছি ভৌগোলিক শ্রম বিভাগ। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু উদাহরণের সাহায্যে বিষয়টা আরো স্পষ্ট হতে পারি। যেমন ধরো, সিলেটের চা বাগানে শ্রমিকরা যেটা কাজ করছে, তার মানে কি চা উৎপাদনের কাজে যে শ্রমিকরা মনে করো নিয়োজিত থাকে, তারা কিন্তু ওই চা উৎপাদনের কাজটাই কিন্তু সবসময় করছে। তার মানে সিলেট অঞ্চলের যে সমস্ত শ্রমিকরা আছে, দেখা গেল তারা অধিকাংশ ক্ষেত্রেই শুধুমাত্র চা উৎপাদনের ক্ষেত্রে কিন্তু তারা দক্ষ হয়ে উঠছে। তার মানে কি দেখো, আমরা এটাকে বলতে পারি যে ভৌগোলিক শ্রম বিভাগ। তার মানে ভৌগোলিকভাবে সিলেট অঞ্চলের শ্রমিকরা ওই নির্দিষ্ট কাজেই কিন্তু অর্থাৎ চা উৎপাদনের কাজেই কিন্তু তারা দক্ষ হয়ে উঠছে, তাদেরকে আমরা এইভাবে ডিভিশন করতে পারি। তো নিশ্চয়ই সেটা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। দেন আমরা নেক্সট টপিকে চলে যাই, শ্রম বিভাগের সুবিধা সমূহ। শ্রম বিভাগের সুবিধা বলতে আমরা কি বুঝি? তো ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, শ্রম বিভাগের সুবিধা বলতে আমরা আসলে বেসিক্যালি কি বুঝি সেই বিষয়গুলো আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। দেন দেখো, যোগ্যতা ও দক্ষতা অনুসারে কার্যবর্তন। শ্রম বিভাগের অন্যতম সুবিধা হচ্ছে শ্রমিকদের যোগ্যতা এবং দক্ষতা অনুসারে কাজ আমরা বন্টন করতে পারি। এটা নিশ্চয়ই আমাদের আগের আলোচনার মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টরা, যখন দেখবা শ্রমিকরা একই কাজ বারবার করে, তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সে ওই নির্দিষ্ট কাজ করার ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠে। নাম্বার 3, মোট উৎপাদন বৃদ্ধি পায়। মোট উৎপাদন কি হবে? বৃদ্ধি পায়। ডিয়ার স্টুডেন্ট, মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কিভাবে? মোট উৎপাদন হচ্ছে তোমার দেখো একটু খেয়াল করে, মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে মানে কি, শ্রমিকরা যেহেতু ওই নির্দিষ্ট কাজ করার ক্ষেত্রে তারা দক্ষ, তার মানে কি ওই নির্দিষ্ট কাজ করার ক্ষেত্রে দক্ষ হওয়ার কারণে তার এই দক্ষতাকে 100% ওই নির্দিষ্ট কাজ করার ক্ষেত্রে সে নিয়োগ করতে পারে। অটোমেটিক্যালি কিন্তু সেক্ষেত্রে তার প্রোডাক্টিভিটি বেড়ে যায়, অর্থাৎ উৎপাদনশীলতা বেড়ে যায়, ওই সেক্টরের উৎপাদন বৃদ্ধি পায়। দেন 4 নম্বর, সম্পদের সদ্ব্যবহার। সম্পদের সদ্ব্যবহার বলতে কি বুঝি আমরা? একটু খেয়াল করো, অর্থাৎ আমাদের কাছে যে রিসোর্স আছে, যে সম্পদ আছে, সেই সম্পদটাকে আমরা কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে পারি। ঠিক আছে? প্রপারলি ইউটিলাইজের মাধ্যমে কিন্তু আমরা কি করি, আমাদের সম্পদটাকে কাজে লাগাতে পারি। অর্থাৎ দক্ষ শ্রমিকরা। ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিজেদেরকে মিউট করে ফেলো, অনেকেই আনমিউট করে রাখছো, শব্দ শোনা যাচ্ছে। ওকে, সবাইকে মিউট করে ফেলো, আনমিউট হয়ে আছে বেশ কয়েকজন। ওকে,
আমি অলরেডি করে দিয়েছিলাম সেন্ট্রালি, কিন্তু তোমরা নিজেরা আবার আনমিউট করে রাখছো। আনমিউট করো না, যদি কোনো কথা বলার প্রয়োজন হয় তাহলে আনমিউট করে নিয়ে তারপরে কথা বলবে, এর পরে সাথে সাথে আবার মিউট করে ফেলবে। ওকে, আচ্ছা দেখো আমরা নেক্সট টপিক, নেক্সট পয়েন্টে চলে আছি, সময় বাছাই। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, শ্রম বিভাগের কারণে কিন্তু তোমার কি হচ্ছে, শ্রম বিভাগের কারণে কিন্তু সময় বেঁচে যাচ্ছে। কিভাবে সময় বেঁচে যাচ্ছে একটু খেয়াল করো। শ্রম বিভাগের কারণে কিন্তু একটু খেয়াল করো, শ্রম বিভাগের কারণে কিন্তু তোমার কি হচ্ছে, সময় বেঁচে যাচ্ছে। কি সময় বেঁচে যাচ্ছে কিভাবে? 11 অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এই কি ব্যাপার, তোমরা আইফোন কে ব্যবহার করছো? খবর হচ্ছে, খবর শোনা যাচ্ছে, তোমাদেরকে বলার পরেও তোমরা একই কাজ কেন করছো? সবাইকে মিউট করো। ওকে ডিয়ার স্টুডেন্ট, যেটা বলছিলাম আমরা, বৃহদায়তন উৎপাদনের সুবিধা, সময় বাছাই। আমরা যেটা বলছিলাম, সময় আমাদের অল্প সময় আছে, এর মধ্যে আমাদের পয়েন্টসগুলো শেষ করতে হবে। খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো প্রত্যেকটা বিষয়। সময় বাছাই অর্থাৎ শ্রম বিভাগের কারণে কিন্তু আমাদের সময় বেঁচে আছে। কি কারণে সময় বেঁচে আছে দেখো, যেহেতু দক্ষ শ্রমিকরা ওই নির্দিষ্ট কাজ কিন্তু সবসময় করছে, সে কারণে কিন্তু তার সময় বেঁচে যাচ্ছে। আইফোন কে ব্যবহার করছে? এই মেয়েটাকে কিন্তু আমি করবো, কিন্তু আমি কিন্তু আইডেন্টিফাই করে কিন্তু তোমাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসবো। বারবার তুমি কেন নিজেকে আনমিউট করছো? ওকে দেখো একটু খেয়াল করে, এরপরে যেটা আসছে, বৃহদায়তন উৎপাদনের সুবিধা। বৃহদায়তন উৎপাদনের সুবিধা, বৃহদায়তন উৎপাদন কি? বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমার যদি এক্সপার্ট শ্রমিকরা, অর্থাৎ যে শ্রমিকরা যে কাজে এক্সপার্ট, সেই শ্রমিকরা যদি সেই কাজটাই যদি বারবার করে বা সেই কাজটা করার ক্ষেত্রে যদি সে নিয়োজিত হয়, তাহলে কিন্তু তার মাধ্যমে কিন্তু কি হবে, উৎপাদনের পরিমাণ কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। এইভাবে কিন্তু বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে আমরা শ্রম বিভাগের ক্ষেত্রে আমরা সুবিধাটা পেয়ে থাকি। নাম্বার 7, একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পাবে। অর্থাৎ যদি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কি হবে, পার ইউনিট প্রোডাকশন কস্ট কিন্তু অটোমেটিক্যালি এটা কমে যায়। নাম্বার 8 দেখো, কম মূল্যে পণ্য অর্পণ। অর্থাৎ যদি তুমি একক প্রতি উৎপাদন ব্যয় যদি কম হয়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু কাস্টমারদের কাছে আমরা কম মূল্যে সেই পণ্যটা বাজারে উপস্থাপন করতে পারবো। দেন এরপরে যেটা আসছে দেখো, শ্রমের মজুরি বৃদ্ধি। শ্রমের মজুরি বৃদ্ধি অর্থাৎ শ্রমের কিন্তু মজুরি বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা দেখো, যদি বেশি উৎপাদন করতে পারি, বেশি উৎপাদন করতে পারলে কি হবে, শ্রমের যে শ্রমিকরা যদি এক্সপার্ট হওয়ার কারণে কিন্তু দেখবা যোগ্য বা দক্ষ যারা শ্রমিক, তাদের কিন্তু অটোমেটিক্যালি বেতনও কিন্তু বেশি দিতে হয়। কেন? কারণ তাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি, সে কারণে তাদের শ্রমিকরা কিন্তু অটোমেটিক্যালি যদি এক্সপার্ট হয়, দক্ষ হয়ে থাকে, তাহলে কিন্তু তারা অটোমেটিক্যালি তাদের মজুরিটাও বেশি পেয়ে থাকে। দেন শ্রমের গতিশীলতা বৃদ্ধি, শ্রমের মুভমেন্টটাও কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ যখন স্পেশালাইজেশনের বিষয়টা যখন এখানে হাইলাইটেড হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তোমার কি হবে, শ্রমের গতিশীলতা, মুভমেন্টটা বৃদ্ধি পাবে। কর্মসন্তুষ্টি বৃদ্ধি, এর ফলে কিন্তু কর্মীরাও কিন্তু তাদের কাজের মাধ্যমে কিন্তু তারা কাজ করে সন্তুষ্ট হবে। কেন? কারণ তারা দক্ষ হওয়ার কারণে তাদের মজুরি কিন্তু বেশি হচ্ছে, তাদের বেতন বেশি হচ্ছে, আর বেতন বেশি হওয়ার কারণে তারা কর্মে সন্তুষ্ট থাকছে। নাম্বার 12, যন্ত্রপাতির সদ্ব্যবহার। হ্যাঁ, যদি আমাদের দেখো যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে অনেক ধরনের এলিমেন্টস, যন্ত্রপাতি, কলকবজা কিন্তু প্রয়োজন হয়ে থাকে। সেই যন্ত্রপাতি, কলকবজাগুলো কিন্তু আমরা সদ্ব্যবহার করতে পারি। অর্থাৎ ইউটিলাইজেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের কি প্রয়োজন, আমাদের কিন্তু যন্ত্রপাতির ব্যবহার করা প্রয়োজন। অর্থাৎ সেই যন্ত্রপাতিগুলো, অর্থাৎ এক্সপার্ট শ্রমিকরা যদি নির্দিষ্ট যন্ত্র ব্যবহার করে, তাহলে কিন্তু সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে একজন অদক্ষ শ্রমিককে যদি নির্দিষ্ট কোনো যন্ত্রপাতি ব্যবহার করতে বলা হয়, যে যন্ত্রপাতি সম্পর্কে তার কোনো ধারণাই নাই, তাহলে সেই যন্ত্রপাতি কিন্তু সে করতে পারবে না। দেন এরপরে আসছে যন্ত্রপাতির গেল, এরপর জাতীয় আয় বৃদ্ধি। হ্যাঁ, ওভারঅল কিন্তু জাতীয় আয় বৃদ্ধি পাবে, যেহেতু প্রোডাকশন বৃদ্ধি পাবে, অটোমেটিক্যালি কিন্তু জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট টপিকে চলে আসছি, শ্রম বিভাগের অসুবিধার সমূহ। শ্রম বিভাগের শ্রম বিভাগের অসুবিধার সমূহ। সাধারণ কর্মদক্ষতা। দেখো, শ্রম বিভাগের অসুবিধার সমূহ কি? শ্রম বিভাগের অসুবিধা হচ্ছে সাধারণ কর্মদক্ষতা কিন্তু কি হবে, হ্রাস পাবে। শ্রমিকদের যে শ্রম বিভাগ যদি না থাকে, তাহলে শ্রমিকদের যে সাধারণ কর্মদক্ষতা সেটা কিন্তু কমে যাবে। 2 নম্বর হচ্ছে একঘেয়েমি।
অনেক সময় দেখা যাচ্ছে শ্রম বিভাগের কারণে কিন্তু তাদের মধ্যে একটা একঘেয়েমি চলে আসে, মানে একই কাজ বারবার করতে করতে দেখবা ব্যাংকে যারা কাজ করে একই কাজ বারবার করতে হয়, তার মানে তাদের ভিতরে এক ধরনের একঘেয়েমি চলে আসে। দেন এরপরে আসছে দেখো সৃজনশীলতার হ্রাস। তার ভিতরে কিন্তু যেহেতু তারা সবসময় একই ধরনের কাজ করে, একই ধরনের কাজ করার ক্ষেত্রে স্পেশালাইজড হয়ে যায়, তো তাদের ভিতরে কিন্তু ক্রিয়েটিভিটি কিন্তু আর থাকে না, তারা কিন্তু ওই কাজটাই বারবার করে, মানে নতুন কিছু করার যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু তাদের ভিতরে লোপ পায়। 4 নম্বর হচ্ছে পরনির্ভরশীলতা বৃদ্ধি। পরনির্ভরশীলতা বৃদ্ধিটা কি? পরনির্ভরশীলতা বৃদ্ধি বলতে বোঝানো হচ্ছে যে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি কিন্তু একটা নির্দিষ্ট কাজে কিন্তু সবসময় করছে, বারবার করছে, তো এর ফলে কিন্তু অন্য কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু তার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে না। এর ফলে দেখবা ওই কাজটা করতে গিয়ে সে আরেকজনের উপর নির্ভর করতে হচ্ছে তাকে, এভাবে পরনির্ভরশীলতা বৃদ্ধি পায়। দেন এরপরে যেটা আসছে দেখো বেকার সমস্যার সৃষ্টি। ডিয়ার স্টুডেন্ট, বেকার সমস্যার সৃষ্টি কিন্তু তৈরি হয় অনেক ক্ষেত্রে। দেখা যাচ্ছে যে সে যদি কোনো কারণে দেখাচ্ছে তার এই চাকরি চলে যায়, বা ওই সেক্টরে যদি কোনো কারণে কাজ করার দক্ষতা হারিয়ে ফেলে বা অযোগ্য হয়ে যায়, তাহলে কিন্তু সে অন্য কোনো জায়গায় কিন্তু আর কাজ করতে পারবে না, কারণ সে অন্য কোনো কাজ কিন্তু সে কখনো শিখে নাই, সে কারণে সে বেকার হয়ে যাবে। দেন এরপরে আসছে মাত্রাতিরিক্ত উৎপাদনের ঝুঁকি। ডিয়ার স্টুডেন্ট, মাত্রা উৎপাদনের ঝুঁকি অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দেখা গেল অনেক সময় যেহেতু এখানে স্পেশালাইজড শ্রমিকরাই কিন্তু ওই নির্দিষ্ট কাজ করে, এক্ষেত্রে দেখা গেল অনেক সময় দেখা যায় যে যা উৎপাদন করা দরকার তার চেয়েও তারা বেশি উৎপাদন করে ফেলছে, আর বেশি উৎপাদন করে ফেললেও কিন্তু সেটা কিন্তু অপচয় বা নষ্ট হওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। এই কারণে বলা হচ্ছে মাত্রা উৎপাদনের একটা ঝুঁকি সেখানে আমরা লক্ষ্য করি। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যন্ত্র নির্ভরতা বৃদ্ধি। আর এর ফলে কিন্তু যন্ত্রের উপর নির্ভরতা কিন্তু আমাদের অটোমেটিক্যালি বেড়ে যায়। তো এই অসুবিধাগুলো আমরা লক্ষ্য করি শ্রম বিভাগের কারণে। তো ডিয়ার স্টুডেন্ট, এর পরের টপিক হচ্ছে শ্রমের গতিশীলতা। শ্রমের গতিশীলতার বিষয়টা আমরা একটু জানবো। শ্রমের গতিশীলতা বলতে আমরা কি বুঝি দেখো। শ্রমের যখন কোনো শ্রমিক নিজস্ব প্রয়োজনে তাদের স্থান, শিল্প, পেশা বা পেশাগত স্তর ইত্যাদি পরিবর্তন করে, তখনই তাকে আমরা মূলত শ্রমের গতিশীলতা বলি। অর্থাৎ শ্রমিকরা দেখবা এক শিল্প থেকে আরেক শিল্পে, এক জায়গা থেকে অন্য জায়গায়, এক পেশা থেকে অন্য পেশায়, এরকম ভাবে তারা কি করে চেঞ্জ করে, পরিবর্তন করে। আর এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে বেসিক্যালি আমরা বলি শ্রমের গতিশীলতা। তো ডিয়ার স্টুডেন্ট, শ্রমের গতিশীলতা মূলত 4 ধরনের হতে পারে। একটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতা আবার 2 ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা, আর একটা হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। তো অভ্যন্তরীণটা হচ্ছে দেশের ভিতরেই এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠান, এক জেলা থেকে অন্য জেলায়, এক বিভাগ থেকে অন্য বিভাগে ট্রান্সফার হয়ে যাওয়া। আর আন্তর্জাতিক গতিশীলতা হচ্ছে যে এক দেশ থেকে অন্য দেশে মূলত ট্রান্সফার হয়, এটা হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। 2 নম্বর হচ্ছে শিল্পগত গতিশীলতা। শিল্পগত গতিশীলতা কি? মানে তোমার ইন্ডাস্ট্রিগত আর কি, অর্থাৎ আনুভূমিক গতিশীলতা, উলম্ব গতিশীলতা। অনেক সময় দেখা যাচ্ছে যে আনুভূমিকটা কি? আনুভূমিকটা হচ্ছে যে হরিজন্টাল, যেটা মানে একই ধরনের শিল্প, এক শিল্প থেকে আরেক শিল্প, মানে সমজাতীয় শিল্পগুলোতে ট্রান্সফার হয়। আর উলম্ব গতিশীলতা হচ্ছে যে সাধারণত দেখা যাচ্ছে যে উপর থেকে নিচে অথবা নিচের থেকে উপরের দিকে যে মুভমেন্ট বা চেঞ্জ হওয়ার যে বিষয়টা, শ্রমিকরা যে চেঞ্জ করে তাদের কাজের ইয়েটা, সেটাকে আমরা সাধারণত উলম্ব গতিশীলতা বলে থাকি। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পেশাগত গতিশীলতা। তো ডিয়ার স্টুডেন্ট, পেশাগত গতিশীলতা বলতে আমরা কি বুঝি? পেশাগত গতিশীলতা হচ্ছে অনেক সময় কিন্তু পেশাটাই চেঞ্জ করে ফেলি, এক পেশা থেকে অন্য পেশা চলে গেলাম। আগে দেখা যাচ্ছে ব্যাংকে কাজ করতো, ব্যাংকে কাজ করতে ভালো লাগে না, সে চলে আসতো শিক্ষকতায়। শিক্ষকতা করতো, শিক্ষকতার প্রফেশন তার ভালো লাগছে না, সে চলে গেল দেখা যাচ্ছে যে অন্য কোনো কাজ করতে, মানে সে ব্যবসা করা শুরু করলো। তার মানে এই যে পেশাগত গতিশীলতা, এটাকে বলা হচ্ছে পেশাগত গতিশীলতা, অর্থাৎ পেশাটাকে চেঞ্জ করে সে এক পেশা থেকে অন্য পেশায় চলে যাচ্ছে, দ্যাট ইজ পেশাগত গতিশীলতা, অকুপেশনাল মোবিলিটি। আর লাস্ট ওয়ান যেটা আসছে স্তরগত গতিশীলতা। স্তরগত গতিশীলতা হচ্ছে অর্থাৎ এক স্তর থেকে অন্য স্তরে মুভ করা। এক স্তর থেকে অন্য স্তরে মুভ করা বলতে আমরা আসলে কি বুঝি? এটার অর্থ হচ্ছে দেখো যে এটা হচ্ছে এরকম, যেমন কলেজের একজন প্রভাষক যদি সহকারী অধ্যাপক পদে উন্নীত হয়, অথবা অতিরিক্ত জেলা প্রশাসক পদে উন্নীত পেয়ে একজন অতিরিক্ত জেলা প্রশাসক পদোন্নতি পেয়ে জেলা প্রশাসক হলো, তো এটা হচ্ছে স্তরগত গতিশীলতা। নিশ্চয়ই বুঝতে পারছে, একজন অ্যাসোসিয়েট প্রফেসর সে প্রমোশন পেয়ে প্রফেসর হলো, ফুল প্রফেসর হলো, তো এটাকে বলা হচ্ছে স্তরগত গতিশীলতা, মানে এক স্তর থেকে অন্য স্তরে তার উন্নতি হয়। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের সময় 1 মিনিটের কম আছে, তো এর মাধ্যমে আমাদের আজকের আলোচনা মোটামুটি আমরা শেষ করলাম। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা এটা করতে পারো। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? আমাদের আজকের আলোচনার মাধ্যমে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যে কোনো সময় কিন্তু আমাদের এটা শেষ হয়ে যাবে, 1 মিনিটের কম সময় আছে।
এখন তোমরা কি চ্যাট বক্সে ইয়ে করছো? হ্যাঁ বেশি জোরে হয়ে গেছে।